নমস্কার, সৌমেন সরকার বলছি। আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটা নতুন প্রতিবেদন। আজকে প্রতিবেদনে একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। যারা প্রতিনিয়ত রাজ্যের বা দেশের ঘটনাবলী ওপর চোখ রাখেন তারা হয়তো অনেকেই দেখেছেন যে একই ঘটনাতে বা একই ব্যক্তির কাছে সিবিআই এবং ইডি দুপক্ষই হয়তো সেখানে উপস্থিত হচ্ছে, কেউ আগে কেউ পরে। তো তখন প্রশ্ন ওঠে যে আচ্ছা, একই ব্যক্তি একই ঘটনা, তাহলে দুটো আলাদা আলাদা সংস্থায় কি করে সেখানে হাজির হয়? তো এই প্রশ্নের উত্তরটা যে খুব একটা কঠিন ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ধরুন একজন পেশেন্টের তো ধরুন হাঁটুর রোগ আছে, কি হাঁটুর অপারেশন হবে, তার সঙ্গে তার পেটের অপারেশন হবে, গল ব্লাডার বা এই সমস্ত, তখন তো তাকে তো দুজন আলাদা আলাদা ডাক্তার তো ট্রিট করবে। তেমনি একই ঘটনার তো বিভিন্ন রকম দিক থাকে, সেই বিভিন্ন রকম ঘটনা দেখার জন্য কিন্তু এই দুটো সংস্থা তৈরি, এবং সেই জন্যই তারা আলাদা আলাদা হবে বা কখনো কখনো হয়তো যুগপৎ তারা হয়তো একই সঙ্গে এই কাজে তদন্তে যুক্ত হতে পারেন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধরুন কোথাও অপরাধমূলক কাজের মাধ্যমে টাকা পয়সায় হেরাফেরি হচ্ছে, নয় ছয় হচ্ছে, সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাবলিককে ঠকানো হয়েছে, এবং কিছু কিছু ব্যক্তি তার দ্বারা লাভবান হয়েছেন, এবং বিদেশে টাকা পাচার হয়েছে, বা বিদেশ থেকে যে টাকাটা ভারতে আসার কথা ছিল সেটা ভারতে আর আসেনি। তাই এই যে অর্থনৈতিক যে অপরাধ, মানি লন্ডারিং, এই মানি হেরাফেরি, এইটা দেখাশোনা করার জন্য হচ্ছে ইডি। আর এই যে ক্রাইম যে র্যাকেট, এটাকে বাস্ট করা এবং তাদের জন্য যে শাস্তি বিধান করা, এটা হচ্ছে সিবিআই দায়িত্ব। অর্থাৎ কিনা ঘটনাটা সেম হলেও তার দুটো দিক, অতএব দুপক্ষ আলাদা আলাদা করে তাদের দিকের যে ভূমিকা সেটা পালন করবে। তো এই ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝার জন্যে এই দুটো যে সংস্থা হয়েছে সেই সংস্থার একটুখানি হিস্ট্রিটাও দেখা প্রয়োজন। তখন বিশ্বযুদ্ধ চলছে, ব্রিটিশরা ভারতের তখনও রাজত্ব চালাচ্ছে। তা যুদ্ধের জন্য খরচ হচ্ছে বিস্তর, টাকা পয়সা গ্র্যান্ট হচ্ছে। সেই টাকা পয়সা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘুষ এবং অন্যান্য নানা কারণে টাকা পয়সাগুলো কিন্তু হেরাফেরি হচ্ছে। তখন সরকার মনে করে যে এইগুলোকে বন্ধ করার জন্য কিন্তু একটা তদন্তকারী বা নজরদারি সংস্থা থাকা দরকার। তো 1941 সালে এই ধরনের একটা সংস্থা কিন্তু গঠিত হয়েছিল। পরবর্তীকালে এটাকে একটা ফর্মাল এজেন্সি করা হয় আন্ডার আফটার ওয়ান অ্যাক্ট, এটাকে বলে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ডিএসপিই অ্যাক্ট 1946। এই যে 1946-এর অ্যাক্ট, এই অনুযায়ী কিন্তু তখন এই সিবিআই এর যে পুরনো আগের নামে কিন্তু এই সংস্থাটা আসে। পরবর্তীকালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যে করাপশনের ব্যাপারটা নিয়ে দেশের যে শাসকরা অত্যন্ত বিচলিত ছিলেন, যার ফলে একটা শান্তনম কমিটি বলে একটা কমিটি তৈরি করা হয়, যে কমিটি 62 থেকে 63 সালে তারা তাদের একটা রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে সিবিআই এর যে বর্তমান ফর্মে একটা সংস্থা তৈরি করার জন্য তারা রেকমেন্ডেশন করেন। সেই রেকমেন্ডেশনটাকে গ্রহণ করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টের একটা রিজলিউশনের মাধ্যমে। অর্থাৎ কিনা সিবিআই কিন্তু কোনো একটা অ্যাক্টের মাধ্যমে এসে তা নয়। সিবিআই ইজ আ পুলিশ অর্গানাইজেশন আন্ডার ডিএসপিই অ্যাক্ট, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। অর্থাৎ সিবিআই কিন্তু একটা পুলিশ সংস্থা। আর এজ ইডি কিন্তু এটা নন পুলিশ। তার কারণটা হচ্ছে যে ইডি, যে বর্তমানে যে ইডি একটা স্ট্যাচুটরি বডি, এবং ইডি যে স্ট্যাচুটরি বডি, ইডির যে সংস্থাগত যে অস্তিত্বের কথা, সেটা ফেমা অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999-এর 36 নম্বর, যে আপনারা দেখুন যে 36 নম্বর যে সেকশন আছে, সেই সেকশনে কিন্তু ডাইরেক্টলি বলা আছে, যে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এরকম একটা সংস্থা তৈরি করবে, যে সংস্থার কাজ হবে এই ফরেন এক্সচেঞ্জ ব্যাপারটা দেখা। পরবর্তীকালে পিএমএলএ অ্যাক্ট, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আসে এই 2000 সালে, এবং সেটা আরও পরবর্তীকালে আরও কিছু পরিবর্তিত হয় 2002-এ বর্তমান ফর্ম আফটার অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ কিনা
এই যে অ্যাক্ট, এই অ্যাক্টে কিন্তু 49 নম্বর সেকশনে বলেই দেওয়া আছে যে PMLA অ্যাক্টে যে কাজগুলো ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই পোস্টগুলো কিন্তু আসবে সোজাসুজি এনফোর্সমেন্ট ডিরেক্টর, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টর উইল বি ইন চার্জ অফ দি মানি লন্ডারিং প্রসেস। এর সঙ্গে আছে ফিউজিটিভ অফেন্স অ্যাক্ট। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ফিউজিটিভ কারা, ফিউজিটিভ মানে হচ্ছে যে যারা দেশ থেকে চলে গেছেন, অথচ দেশের অনেক হেরাফেরি করার পরে, অর্থনৈতিক হেরাফেরি করার পর যারা চলে গেছেন দেশ ছেড়ে চলে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি বিধান বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে তারপর যথোপযুক্ত একটা লজিক্যাল কনক্লুশনে আসা, সেই জন্য তার নাম দেওয়া হচ্ছে দি ফিউজিটিভ এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। অর্থাৎ কিনা তাহলে ইডির কাজ হচ্ছে কিন্তু অর্থ সংক্রান্ত, আর সিবিআই কাজ হচ্ছে অপরাধ সংক্রান্ত। ইডি এমন একটা সংস্থা যেটা স্ট্যাচুটরি সংস্থা, সিবিআই কিন্তু কোনো স্ট্যাচুটরি সংস্থা নয়। ইডি রিপোর্ট করে মিনিস্ট্রি অফ ফিনান্সে, প্রথমে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্ডারে এটা ছিল, পরবর্তীকালে একে নিয়ে আসা হয় পরবর্তীকালে একে ডিপার্টমেন্ট অফ রেভিনিউর আন্ডারে নিয়ে আসা হয়। অন্যান্য যে পরের দপ্তর আছে, যেমন কাস্টমস আছে, ইনকাম ট্যাক্স আছে, সার্ভিস ট্যাক্স আছে, তারপরে আগে সেন্ট্রাল এক্সাইজ ছিল, এখন নাম হয়েছে জিএসটি। এই যে ডিপার্টমেন্টগুলো, এই ডিপার্টমেন্টগুলোর সঙ্গে মানে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট বা ইডি এরা যুক্ত হয়েছে, এবং এরা ফিনান্স মিনিস্ট্রিতে এরা রিপোর্ট করে। হোয়ারাজ সিবিআই এর কিন্তু দুটো ব্যাপার আছে। সিবিআই এর যে স্টাফ রিলেটেড যে ম্যাটার সেগুলো কিন্তু কন্ট্রোল করে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, এবং এদের যে তদন্তকারী যে কাজ ব্যাপার ট্যাপার এগুলো দেখাশোনা করে কিন্তু সিভিসি, অর্থাৎ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। তো এখন প্রশ্ন হচ্ছে যে দুজনের কাজের ধারা কোথায় কোথায় কখন কি ব্যাপারটা হচ্ছে যে সিবিআই এর ক্ষেত্রে মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি হয়, কারণ সিবিআই যেহেতু একটা পুলিশ সংস্থা, ইট ইজ ইনস্টিটিউটেড আন্ডার দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946। ফলে বেসিক্যালি সেইভাবে স্ট্রিক্টলি স্পিকিং এটা দিল্লি পুলিশের একটি অঙ্গ। তাহলে ফেডারেল স্ট্রাকচারে একটা স্টেটের পুলিশ গিয়ে অন্য স্টেটে কাজ করে কি করে? তো এই ব্যাপারটার জন্যই কিন্তু দেখা যায় যে সিবিআই যখন কোনো একটা কাজে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু সেটা এনশিওর করতে হয় যে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট সেখানে তাদের কনসেন্ট দিচ্ছে, সেই কনসেন্ট কিন্তু জেনারেল করে যে হ্যাঁ ঠিক আছে, যে যখনই সিবিআই আসবে তাদের যে কনসেন্টটা সেটা যেন সবসময় ধরে নেওয়াই থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটেটিভ, আবার কিছু কিছু ক্ষেত্রে কেস টু কেস। কিন্তু সিবিআই এর যে আরও অন্যান্য ব্যাপার যেগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত ব্যাপার ট্যাপারগুলো আছে, সেখানে কিন্তু রাজ্যের কোনো রকম অনুমতি নেওয়ার কোনো প্রশ্ন নেই। আরও প্রশ্ন, যদি কোর্ট যদি মনে করে যে এখানে সিবিআই এর একটা তদন্ত করে দেখার প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের কোনো আপত্তি থাকবে না, তো থাকতে পারবে না, অর্থাৎ সেখানে সেটা গুরুত্বহীন। আর সিবিআই কি ধরনের কাজ করে আবার বলেছি যে সিবিআই কিন্তু কাজ করে যে অর্থনৈতিক ব্যাপারে, যেখানে ইডি আছে সেই ইডির ফাংশন ছাড়া বাকি সমস্ত অর্থনৈতিক ব্যাপার, এর সঙ্গে আছে স্পেশাল ক্রাইম, তারপরে ন্যাশনাল ইন্টিগ্রিটি, সিকিউরিটি। এখন যদিও এনআইএ হয়েছে, তার ফলে সেই অংশটা এখন এনআইএ দেখছে। স্পেশাল ক্রাইম আছে, তারপর ব্যাংক ফ্রড আছে, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন খারাপ হতে পারে এই ধরনের ব্যাপার ট্যাপার আছে, তারপরে ড্রাগ স্মাগলিং, এই অনেক কিছুতেই যে বিদেশের যে সংস্থা, বিদেশে মানে দৌড়দৌড়ি করারও প্রয়োজন হতে পারে, বিদেশ থেকে নিয়ে আসার প্রয়োজন হয়। ইন্টারপোলে যে সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে ভারতের ক্ষেত্রে সিবিআই। তো সিবিআইয়ের রোলটাও কিন্তু বিস্তৃত এবং বিশাল। ইডির সেই তুলনায় তো দেখা যাবে ইডির রোল খুব স্পষ্ট, কিন্তু ইডির রোলও বিশাল, কারণ অর্থনৈতিক অপরাধকে যদি ঠিকমতোভাবে দেখা না হয় তাহলে তো দেশের পক্ষে সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে।
তো এইটা হচ্ছে ব্যাপার যে ইডির কাজের ক্ষেত্রে কিন্তু কোনো স্টেট গভর্নমেন্টের কোনো মতামত বা তাদের আপত্তি ওজনের কোনো জায়গা নেই। সিবিআই এর ক্ষেত্রে তো বলে দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের আপত্তির জায়গা আছে এবং কোন কোন ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের আপত্তির কোনো জায়গা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরুন একই ব্যক্তি যার এগেনস্টে সিবিআই এরও চার্জশিট আছে এবং ইডিরও চার্জশিট আছে, দুটোর কিন্তু যুগপৎ বিচার হবে। অর্থাৎ কিনা বিচার প্রক্রিয়া কিন্তু একই হবে, কারণ ব্যক্তিটাকে তো আলাদা আলাদা করে দেখা যায় না। তো এবং স্পেশাল কোর্টেই মানে তার বিচার হবে এবং পরবর্তীকালে এই বিচার প্রক্রিয়া কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই হচ্ছে তার যে অ্যাপেলেট চ্যানেল। আরেকটা প্রশ্ন থেকে যায় যে সিবিআই কারা কাজ করেন বা ইডিতে কারা কাজ করেন। অ্যাক্টেই বলে দেওয়া আছে যে পিএমএল অ্যাক্টে বা এফইএমএ বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তো বলেই দেওয়া আছে যে ইডি উইল বি ইনচার্জ, এবং সেক্ষেত্রে ইডি যে কতগুলো পোস্ট আছে, যেমন ডিরেক্টর, স্পেশাল ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এরা কিন্তু আসবেন বিভিন্ন যে অল ইন্ডিয়া সার্ভিসের, বেসিক্যালি রেভিনিউ সার্ভিস থেকে আসেন। তাছাড়াও ইন্টেলিজেন্সের যে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের ইন্টেলিজেন্সের মানুষজন পদাধিকারীরা আছেন, বা আরবিআই হলে সে আরবিআই নির্দিষ্ট মানে একটা পদমর্যাদার উপরের লোকেরা এখানে আসেন, এবং সাধারণ ব্যাংক হলে স্কেল 5-এর নিচে উপরের লোকেরাই শুধুমাত্র ইডিতে আসতে পারেন। এবং এগুলো মোটামুটি ডেপুটেশনের পোস্ট। আর তার সঙ্গে বেশিরভাগ মানুষ আসেন কিন্তু এই যে ইন্সপেক্টর বা সুপারিনটেন্ডেন্ট লেভেল, সেখানে কাস্টমস, সার্ভিস ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা এখনকার বর্তমানে জিএসটি, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকেই কিন্তু বেসিক্যালি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে বিভিন্ন পদের লোকজনকে মানে নিয়ে আসা হয়। আর সিবিআইয়ের ক্ষেত্রে যেহেতু এটা পুলিশ সংস্থা, অতএব বিভিন্ন স্টেটের পুলিশ বা সেন্ট্রাল পুলিশ বা মানে সেন্ট্রাল পুলিশের তো আরও বিভিন্ন রকম ইউনিট আছে, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, উইং আছে সেখান থেকে। এবং তাছাড়াও যেহেতু তাকে মানে সিবিআইকে বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ কেসেস ডিল করতে হয়, তার জন্য সেই সমস্ত রিলেটেড যে ডিপার্টমেন্ট সেখান থেকেও কিন্তু মানুষজনকে ডেপুটেশনের মাধ্যমে এই সিবিআইতে নিয়ে আসা হয়। তো মোটামুটি এই হচ্ছে সিবিআই এর সঙ্গে ইডির পার্থক্য। জানি না কতটুকু বোঝাতে পারলাম। পরবর্তী যে এপিসোডটা হবে সেই এপিসোডটা হবে 100% ইডির ওপরে, ইডি কিভাবে কাজ করে। আজকে আপাতত এইখানে এই এপিসোডটাকে শেষ করছি। যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে বাধিত করবেন। নমস্কার।